নমস্কার। ইলেকশনের রেজাল্ট তো আউট হয়ে গিয়েছে, আপনারা সবাই জানেন, এবং কি রেজাল্ট হয়েছে তাও আপনারা জানেন। কিন্তু এই যে রেজাল্টটা হলো, অর্থাৎ আমরা রেজাল্টটা একবার আগে দেখে নিই। যেখানে এই হচ্ছে রেজাল্ট, এবার যেখানে ভারতীয় জনতা পার্টি দেখা যাচ্ছে মানে বিজেপি, তারা 207টা মতন আসন পেয়েছে, আর টিএমসি পেয়েছে 80টা মতন আসন। তো একটা ইলেকশনে কি এমন ঘটলো যে যার ফলে এই রকম একটা তৃণমূল কংগ্রেসের একটা ল্যান্ডস্লাইড ভিক্টরি এখন বিজেপির একটা ল্যান্ডস্লাইড ভিক্টরিতে বদলে গেল? তাহলে প্রথমেই আমরা ঢুকে পড়বো, এআইকে জিজ্ঞাসা করব, আর এআই কি উত্তর দেয় সেটা আমরা দেখব। তাহলে চলুন আর দেরি না করে ঢুকে পড়ি সেখানে। এই জয়টা, যেটা বিজেপির এই 207টা আসন, এটা ওদের কাছে অভাবিত ছিল। বাস্তব হচ্ছে এটা যে মোটামুটিভাবে ওদের খুব পজিটিভ এসে 170টা ওরা আশা করেছিল যে 170 খুব বেশি হলে পেতে পারে। আর তৃণমূল কংগ্রেসও তারাও ভাবেনি যে ব্যাপারটা 80তে এসে দাঁড়াবে। তারাও ভেবেছিল যে হাড্ডাহাড্ডি তো হবেই একটা, এবং তারা নিশ্চিত ছিল যে অল্প ব্যবধানে হলেও তারা জিতবে। কিন্তু এই ল্যান্ডস্লাইড ভিক্টরির পরে আমি বিভিন্ন টিভি চ্যানেলে দেখেছি, আমি এবিপি আনন্দে দেখেছি, মানে এই এই রেজাল্টের কতগুলো কজ আমি সুমনকেও দেখলাম, মানে তিনিও অনেকগুলো প্রায় 20টার মতন পয়েন্ট বলেছিলেন, বিভিন্ন অন্যান্য চ্যানেলেও দেখেছি। কিন্তু একটার সঙ্গে আরেকটার যে বলা যেতে পারে অসংলগ্নতা, সেইটাতে দেখে আমি ঠিক করলাম যে তাহলে আমরা তো এর আগে কে জিতবে আমরা এআই এর কাছে জানতে চেয়েছিলাম, এবং ও কিন্তু এটা বলেছিল যে যেহেতু বেশিরভাগ ভোটাররা 80%-এর কাছাকাছি ভোটাররা মুখ খুলছে না, এটা কিন্তু একটা চেঞ্জের ইঙ্গিত হলেও হতে পারে। এবং সেইটা কিন্তু আমরা এআই এর কাছে এই উত্তর পেয়েছিলাম এর আগের ভিডিওতে। যদি ওই ভিডিওটা কেউ দেখতে চান তাহলে আমি নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা দেখে নিতে পারেন। কিন্তু সেখান থেকে আমরা এবার ঠিক করলাম, আচ্ছা এই যে ল্যান্ডস্লাইড ভিক্টরিটা হলো, এ বলছে 20টা কারণ, এ বলছে 10টা কারণ, এ বলছে 5টা কারণ, আমরা এআইকে জিজ্ঞেস করে দেখি তো, কারণ ওর কাছে সমস্ত ডেটা আছে। যেমন ভাবা তেমনই কাজ, আমরা চলে গেলাম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কাছে এবং তাকে আমরা প্রশ্ন করলাম, একদম সরাসরি প্রশ্ন। এই জেমিনাই, গুগলের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, তাকে একটা সরাসরি প্রশ্ন করলাম, হোয়াট আর দ্য মেজর কজেস অফ ডিফিট অফ টিএমসি অ্যান্ড মমতা ব্যানার্জি ইন দিস ইলেকশন। একদম সরাসরি প্রশ্ন ছুড়ে দিলাম যে তুমি আমাকে বলো তো যে এই যে টিএমসি এবং মমতা ব্যানার্জির যে একটা মেজর ডিফিট হলো, সেই ডিফিটের মূল কারণগুলো কী কী। dive deeply and put 5 to 10 major causes of this defeat. তা গভীরে গিয়ে রিসার্চ করে আমাকে বলো যে 5-10টা মেজর কজ বলো যেটা তৃণমূলের এই রেজাল্টের পিছনে বা মমতা ব্যানার্জির এই রেজাল্টের পেছনে রয়েছে। এবার ও কি করলো, ও শো থিঙ্কিং, আমরা এটা এই মডেলও চেঞ্জ করলাম, ফার্স্ট নয়, আমরা বললাম তুমি চিন্তা ভাবনা করে সমস্ত ডেটাকে নিয়ে তারপরে উত্তরটা দাও। যারা এআই এর মডেল জানেন তারা জানেন যে একে বিভিন্নভাবে কাজ করানো যায়। আমরা এখানে থিঙ্কিংটা নিয়েছি, ফার্স্টটা নিইনি, যাতে করে আরও বেটার আউটপুটও দিতে পারে। এবং এইটা কিন্তু আরেকটা ব্যাপারও আছে, সেটা হচ্ছে যে এআই যে এইভাবে মানে এরকম ধরনের কোশ্চেন হ্যান্ডেল করছে এবং তার যে উত্তর দিচ্ছে, এটা কিন্তু শেখার। এবং বিভিন্ন ক্ষেত্রে আপনি আপনার জীবনের প্রত্যেকটি জায়গাতে আপনি কিন্তু এই এআইকে ইউজ করতে পারেন। যদি এইটা আপনি ইউজ করেন তাহলে কিন্তু আপনি দেখবেন অনেক প্রশ্নের আপনি খুব সহজে উত্তর কিন্তু পেয়ে যেতে পারেন। এইবার এইখানে যে থিঙ্কিং করে উত্তর যেটা দিল এআই, সেইটাকে এবার আমরা অ্যানালাইজ করব কীভাবে। আমরা দেখি, ওকে আমরা 10টা বলেছি, তার মধ্যে 10 নম্বরে ও যে কারণটাকে তুলে আনলো সেটা হচ্ছে আরবান ইনফ্রাস্ট্রাকচার ডিকে। অর্থাৎ ও বলতে চাইছে যে আমাদের যে শহরাঞ্চলগুলো,
সেই শহরাঞ্চলে যে ইনফ্রাস্ট্রাকচারের অভাব রয়েছে, যে আনএমপ্লয়মেন্ট রয়েছে, যে সঠিকভাবে যারা শিক্ষিত তারা যেভাবে বেকার হয়ে রয়েছে, শিক্ষিত বেকাররা তারা চাকরি পাচ্ছে না, সঠিক জায়গায় তারা নিজেদের স্কিলকে বা নিজেদের নলেজকেই কাজে লাগাতে পারছে না, তার ফলে একটা ভোটার্স এক্সপ্রেস ফ্রাস্ট্রেশন, অর্থাৎ একটা ফ্রাস্ট্রেশন তৈরি হয়েছিল এবং সেই ফ্রাস্ট্রেশনটাই ভোট বাক্সে প্রতিফলিত হয়েছে। বলেছে আরবান পকেট লাইক সল্ট লেক, বিধাননগর, রাজারহাট, এই জায়গার থেকে একটা ফ্রাস্ট্রেশনের ভোট কিন্তু তৃণমূল কংগ্রেসের এগেনস্টে পড়েছে বলে এআই বলছে। তাহলে সুন্দর অ্যানালিসিস কিন্তু এইটা 10 নম্বরে আমরা এটাকে পেলাম। এরপরে আমরা কি বলছে ও 9 নম্বরে ও রেখেছে শুভেন্দু অধিকারীর ভূমিপুত্র স্ট্র্যাটেজি, অর্থাৎ দেখুন কত সুন্দর করে অ্যানালাইজ করেছো। ওই যে শুভেন্দু অধিকারী যে ভূমিপুত্র হিসেবে, অর্থাৎ বাংলার একটা ছেলে হিসেবে, এর আগেবার আমরা জানি মমতা ব্যানার্জি বাংলা তার মেয়েকেই চায় এরকম একটা মানে ক্যাম্পেইন রান করেছিলেন। তো তার জবাব হিসাবে নিজেকে ভূমিপুত্র হিসাবে তুলে নিয়ে এসছেন এবং তার যে এবং শুভেন্দু অধিকারীর এবিলিটি টু মেনটেন হিজ গ্রাসরুট নেটওয়ার্ক, এইটা কিন্তু অর্থাৎ একদম নিচের স্তর অবধি শুভেন্দু অধিকারীর কিন্তু একটা ভালো নেটওয়ার্ক এখানে তিনি তৈরি করতে পেরেছিলেন, সেটা কিন্তু এআই বলছে। এবং এআই এর কাছে যেহেতু ডেটা আছে, সুতরাং ওর ডেটাকে কিন্তু আমাদের খুব গুরুত্ব দিয়ে বিবেচনা করতে হবে। আরেকটা কি হয়েছে, এই 8 নম্বরে যে সেন্ট্রাল এজেন্সির যে স্ক্যাম ন্যারেটিভ, সেইটাও কিন্তু কাজ করেছে তৃণমূলের এগেনস্টে। আমরা জানি যে বিভিন্ন ধরনের দুর্নীতি, বিভিন্ন ধরনের স্বজন পোষণের ভুরি ভুরি অভিযোগ এসছে এবং সেই অভিযোগগুলো কখনো ইডি, কখনো সিবিআই তারা বিভিন্নভাবে তদন্ত করেছে। বেশ কিছু মানে মন্ত্রীদের ইনফ্যাক্ট কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে, জেলে ঢোকানো হয়েছে। তো এই ব্যাপারগুলো একটা ন্যারেটিভ তৈরি করেছিল যে তৃণমূল সরকারটা এটা স্ক্যাম একটা করছে বলে মনে হচ্ছে, এই রকম একটা। এবং তার এই ব্যাপারটা তো ছিলই, তার মধ্যে বলা যেতে পারে আগুনে ঘৃতাহুতি পড়ার মতন স্কুল সার্ভিস কমিশনের যে দুর্নীতি, সেইটা কিন্তু তার ওপরে চলে আসে। একেই তো একটা স্ক্যাম ব্যাপার ছিল, তার উপরে এই স্কুল সার্ভিস পরীক্ষার যে স্ক্যাম, সেইটা যখন তার উপরে এসে চাপে, সেটা কিন্তু গোটা বলা যেতে পারে রাজ্যকে কিন্তু নাড়িয়ে দেয়। কারণ এই যে স্কুল শিক্ষক যারা রিক্রুটেড হয়েছিলেন, তারা তো শুধু কলকাতা বা শুধু সে মালদা বা শুধু মুর্শিদাবাদ বা শুধু নদিয়া বা শুধু কুচবিহার থেকে আসেননি, এন্টায়ার স্টেট থেকে এসেছিলেন। এবং সেইখানে একটা এই ধরনের ধাক্কা, 26,000 শিক্ষকের চাকরি চলে যাওয়া, এইটাও কিন্তু এই ন্যারেটিভটা এখানে কাজ করেছে তৃণমূলের এগেনস্টে, এটা এআই বলছে। সাথেও এটা বলছে, যেটা অনেকেই বলেছেন, যেটা টিভি চ্যানেলগুলো বলেছে, সেটা হচ্ছে ফ্যাটিগ অফ দ্য 15-year রুল, অর্থাৎ 15 বছর ধরে একটা দল শাসন ক্ষমতায় ছিল, ফলে তার একটা অ্যান্টি ইনকামবেন্সি ফ্যাক্টর, অর্থাৎ বহু লোকের তো প্রত্যাশা পূরণ হয়নি, সেই যে প্রত্যাশা পূরণ না হওয়াটা, সেটা কিন্তু এই ভোট বাক্সে রূপান্তরিত হয়েছে। কারণ প্রথম 5 বছর তারা সুযোগ দিয়েছিল, তার পরের 5 বছর তারা পারফরমেন্স চেয়েছিল জনগণ, এবং তারপরে যখন তারপরের 5 বছরও যখন কিছু হলো না বলে মনে করলো, তখন একটা কিন্তু অ্যান্টি ইনকামবেন্সি ফ্যাক্টর কাজ করেছে। অর্থাৎ যারা শাসন ক্ষমতায় দীর্ঘদিন ধরে থাকে, তাদের এগেনস্টে যে একটা বিতৃষ্ণা জন্মায় সাধারণ লোকের মনে, সেইটা কাজ করেছে। এটাকে ওরা বলছে 7 নম্বর। 6 নম্বরটা খুব ইম্পর্টেন্ট, সেটাকে ওরা বলছে যে ফ্র্যাগমেন্টেশন অফ দ্য মাইনরিটি ভোট। অ্যাকচুয়ালি তৃণমূল যখন থেকে ক্ষমতায় আসে, তাদের কিন্তু মাইনরিটি ভোট ব্যাঙ্কটা একটা স্ট্রং পয়েন্ট ছিল। তারা কিন্তু এই মাইনরিটি ভোট ব্যাঙ্কটাকে পুরোপুরি নিজেদের কুক্ষিগত করে ফেলতে পেরেছিল বামফ্রন্টের থেকে। এখন এই মাইনরিটি ভোট ব্যাঙ্কটা তাদের যেহেতু এতটাই স্ট্রং ছিল যে তারা ওইখানে কোনো যেহেতু ব্রেকআপ ছিল না, ফলে যেটা মেজরিটি ভোটার, তাদের মধ্যে যে বিভিন্ন ধরনের ডাইভার্সিফিকেশন, সেটাকে তারা ইউজ করেছিল। কিন্তু এই ইলেকশনে দেখা গেল এই মাইনরিটি ভোট ব্যাঙ্কও কিন্তু ব্রেক হয়েছে। এইখানে হুমায়ুন কবির এসছেন,
আইএসএফ এসছে, এবং এই ধরনের দলগুলো, তারপরে যেমন ধরুন বামফ্রন্ট কংগ্রেসও কিছু কিছু জায়গায় মাইনরিটি ভোটের শেয়ার পেয়েছে। এবার এই সমস্ত কিছুর জন্য এই মাইনরিটি ভোটের পুরোটা কিন্তু তৃণমূলের খাতায় জমা পড়েনি বলেই এআই বলছে, কারণ ওর কাছে ওর ডেটা থেকে ও কিন্তু এটা অ্যানালাইজ করতে পারছে। তো এইটা একটা বড় ইস্যু হয়েছিল। আর কি ইস্যু হলো, আমরা এবার চলে যাই 5 নম্বরে, ভবানীপুর সিম্বলিক কোল্যাপস। এইটা অবশ্য একদম মানে এটা তৃণমূলের হারার পেছনের কারণ বলা যাবে না। বলা যেতে পারে যে ভবানীপুরে যে শুভেন্দু অধিকারী লিড নেওয়া বা মমতা ব্যানার্জিকে পিছনে ফেলে দেওয়া বা জেতার জন্য আগে থেকে আত্মবিশ্বাসী থাকা, এইটা কিন্তু টোটাল তৃণমূল দলটার উপর একটা মোরাল এফেক্ট তৈরি করেছিল। আচ্ছা, এরপরে 4 নম্বরেও বলছে ইন্ডাস্ট্রিয়াল স্ট্যাগনেশন অ্যান্ড জব ক্রাইসিস। এইটা কিন্তু একটা মেজর কজ হয়েছে 4 নম্বরে, যেটা ওরা বলছে। ইন্ডাস্ট্রিয়ালে অ্যাকচুয়ালি সিঙ্গুরে থেকে টাটার কারখানা চলে যাওয়ার পর বাস্তব হচ্ছে এটা যে তৃণমূল কংগ্রেসের রাজত্বে এই যে 15 বছরে বড় শিল্প কিন্তু আসেনি, এটা বাস্তব। যতই ওরা ক্লেম করেছে, বড় বড় সম্মেলন করেছে, বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করেছে যে বড় শিল্প আসছে আসছে আসছে, কিন্তু বড় শিল্প কিন্তু পশ্চিমবঙ্গ পায়নি, এটা বাস্তব। এবং সেটা না পাওয়ার ফলে এটা হয়েছে, সেটা হচ্ছে জব ক্রাইসিস তৈরি হয়েছে। লোকেরা এখান থেকে বাইরে চলে যেতে বাধ্য হচ্ছে, কারণ বড় শিল্প না আসলে কিন্তু বড় কর্মসংস্থান হয় না। এইটা কিন্তু ওই আনএমপ্লয়মেন্ট এবং এই ফ্রাস্ট্রেশন এই সবার সঙ্গে জুড়ে আছে এইটা, যে ইন্ডাস্ট্রিয়াল স্ট্যাগনেশন অ্যান্ড জব ক্রাইসিসটা। 3 নম্বর হচ্ছে ইনস্টিটিউশনাল রিজেকশন অফ দ্য ক্যাবিনেট। তার মানে মিনিস্টার রয়েছেন, অর্থাৎ ক্যাবিনেটের 22 জন আউট অফ 35 সিটিং ক্যাবিনেট মিনিস্টার তারা কিন্তু হেরেছেন। তার মানে হচ্ছে এই যে ক্যাবিনেট মিনিস্টারদের ওপর জনগণ কিন্তু আস্থা হারিয়েছিল বলে মনে করছে এআই, জেমিনাই মনে করছে যে এই ক্যাবিনেট মিনিস্টারদের ওপর আস্থা কেন হারিয়েছিল, তার কারণ কিন্তু দুর্নীতি এবং স্বজন পোষণ। এবং এর ফলে কি হয়েছে, মানুষ এদেরকেই যখন মমতা ব্যানার্জি আবার টিকিট দিয়েছেন, তিনি যদি মুখগুলো চেঞ্জ করে ফ্রেশ মুখ আনতেন, তাহলে আমার মনে হয় যে সেক্ষেত্রে রেজাল্টটা আরেকটু ভালো হলেও হতে পারতো। কিন্তু এক্সিস্টিং মুখদের রেখে দেওয়ার ফলে এটা হলো, তারা কিন্তু এই ব্যাপারটাকে তাদের এগেনস্টে চলে গেল। এবং এর ফলে আপনি ইন্ডাস্ট্রি বলুন, এডুকেশন বলুন, সমস্ত পঞ্চায়েত বলুন, এই জায়গাগুলোতে, এই মিনিস্ট্রিগুলোতে বা এইখানে যে মানে মন্ত্রিত্বের মুখগুলোকে তাদের কিন্তু জনগণ আর বিশ্বাস করলো না, এবং তার ফলে এদের কিন্তু এই ধরনের একটা হারের সম্মুখীন হতে হলো বলে মনে করা হচ্ছে। 2 নম্বরে যে পয়েন্টটা রয়েছে এইটা কিন্তু একদম খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেটা হচ্ছে আরজি কর অ্যান্ড সন্দেশখালি রেজোনেন্স। আরজি কর এমন একটা ঘটনা ছিল যেটা কিন্তু মানে আপামর পশ্চিমবঙ্গবাসীকে নাড়িয়ে দিয়ে গিয়েছিল। আর সন্দেশখালি মানে লোয়ার লেভেলে মহিলাদের মনে এই প্রশ্নটা তুলে দিয়ে যায় যে আমাদের কোনো কিছুই কিন্তু আজ আর সুরক্ষিত বোধহয় নয়। এই জায়গা দুটো, অর্থাৎ আরজি কর গোটা পশ্চিমবঙ্গকে ইমোশনালি নাড়িয়েছিল, আর সন্দেশখালি কিন্তু মানে পশ্চিমবঙ্গের মহিলাদের মনে, বিশেষ করে বলা যেতে পারে পুরার সেকশন অফ সোসাইটির যে মহিলা রয়েছে, আরবান ক্লাস বলছি না, বা রুরাল ক্লাস অফ যে জায়গাটা, সেইখানে যে মহিলারা রয়েছে, তাদের কাছে কিন্তু নিরাপত্তা একটা ইস্যু তৈরি হয়ে যায়। তারা দেখে যে একটা মানে আমাদের সঙ্গে যদি কোনো ঘটনা ঘটে, আমরা কিন্তু স্টেটের কোনো হেল্প বা কোনো রকম কিছু না পাওয়ার সম্ভাবনাই খুবই বেশি। এই জায়গাটা কিন্তু তাদেরকে ইনসিকিউর করে দেয়। মানে তৃণমূল এবং মমতা ব্যানার্জির একটা মেজর চাঙ্ক ছিল কিন্তু এই ওমেন ভোট। এবার সেই ওমেন ভোটে তারা কিন্তু এই ইলেকশনে এসে তারা সব পুরোটাই ওই ভাতার থেকে সুরক্ষাকে বোধহয় একটু বেশি ইম্পর্টেন্স দিয়েছিলেন, এবং তারই একটা বিরাট এফেক্ট কিন্তু এখানে পড়েছে। আর ভোটের ঠিক আগে আরজি কর ইস্যুকেও আবার তুলে নিয়ে আসা হয়েছিল, যেটা যে ইমোশনাল অ্যাটাচমেন্ট গোটা রাজ্যের তৈরি হয়েছিল, সেই ইমোশনাল অ্যাটাচমেন্টটাও কিন্তু এই ক্ষেত্রে কাজ করেছে। এবং সেখানেও কিন্তু সুরক্ষার প্রশ্নটা এসছে। এই প্রশ্নটা বারবার এসছে যে একজন মহিলা হসপিটালের ভেতর ডাক্তার তিনি যদি সুরক্ষিত না হন, এবং তার থেকেও বড় কথা
একটা ইনসিডেন্ট ঘটার পরে যদি তার সঠিক বিচার এবং শাস্তি না হয় দোষীর, তাহলে পরে কিন্তু মানে মেয়েরা ভাবলো যে আমাদের সবার নিরাপত্তা দলে প্রশ্নের মুখে। এইটা কিন্তু একটা মেজর টার্নিং পয়েন্ট বলে মানে এআই মনে করছে, আমিও কিন্তু মনে করছি। আচ্ছা, আর কি? এবার 2 নম্বরও হয়ে গেল। এইবারে আমরা আসি 1 নম্বরে। ওরা কি বলছে? 1 নম্বরে বলছে SIR এফেক্ট। অর্থাৎ এআই ভাবছে যে এই পরিবর্তনের পেছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে SIR এফেক্ট। কেন এটা ভাবছে? কারণ ও বলছে যে প্রায় 90 লক্ষ নাম টোটাল ডিলিট হয়েছে। প্রথমে ASDD লিস্টে 58 লক্ষের ওপরে এবং তারপরে 27 লক্ষ। এবার এই 90 লক্ষ নাম যে ডিলিট হয়ে গেল, এই 90 লক্ষ নাম ডিলিট হওয়ার পরে এই যে একটা শুদ্ধ ভোটার লিস্ট তৈরি হয়েছে, সেই ভোটার লিস্টে যাদের নাম রয়ে গেল তারা নিশ্চিন্ত হয়ে গেলেন এবং তারা চাইছিলেন হয়তো মানে তাদের কাছে অনুপ্রবেশ এগুলো একটা ইস্যু ছিল হয়তো, এবং সেই ইস্যুর প্রতিফলন ভোট বাক্সে পড়েছে, অর্থাৎ তারা নিশ্চিন্ত মনে ভোট দিতে পেরেছেন। আর যাদের নাম ডিলিট হয়ে গেল তারা তো ভোট দিতেই পারেননি, ফলে তাদের যেটাকে বলা যেতে পারে ক্ষুব্ধ হওয়া, সেটার প্রতিফলন কিন্তু ভোট বাক্সে এসে পড়েনি। এই দুটোর সংমিশ্রণে SIR কিন্তু বলছে যে সবচেয়ে বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু আমার অ্যানালিসিস হচ্ছে যে এর মধ্যে 1-2টো কারণ আমরা অবশ্যই নেব, কিন্তু টপ 5 যদি আমরা কারণ ভাবি তাহলে কিন্তু আমার অ্যানালিসিস সম্পূর্ণ ডিফারেন্ট কথা বলছে। সেই টপ 5 অর্থাৎ সবচেয়ে ওপরে যে 5টা কারণ থাকবে, সেই 5টা কারণ কিন্তু আমার মতে এগুলোর থেকে আরও অনেক বেশি ইম্পর্টেন্ট। আগামী ভিডিওতে আমরা সেই 5টা কারণ নিয়ে আপনাদের কাছে আসব, আপনাদের সঙ্গে আলোচনা করব এবং আপনাদের দেখাবো কেন ওই 5টা কারণই, ওই 5টা কারণ কিন্তু কোনো টিভি মিডিয়া আপনাদের বলবে না, কোনো টিভি চ্যানেল বলবে না। ওই 5টা কারণ কিন্তু আমার মনে হয় এই ভোটের এই রেজাল্টের সবচেয়ে বড় কারণ হিসেবে গণ্য হতে পারে। কিন্তু সেইটা পেতে হলে প্লিজ সাবস্ক্রাইব করুন, বেল আইকনটা ক্লিক করে রাখুন, কারণ ওই ভিডিওটা যখনই আসবে তখনই আপনারা যাতে নোটিফিকেশান পান। আর সবার সঙ্গে শেয়ার করুন এই ভিডিওটা, সবাইকে দেখান যে এআই কিভাবে আমাদের দৈনন্দিন জীবনের কোশ্চেনের অ্যান্সার দিতে পারে। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই। শিগগিরই ফিরছি আরেকটা দুর্দান্ত ইন্টারেস্টিং ভিডিও সঙ্গে নিয়ে। ততক্ষণ অবধি বাই।